ক্লাইন মোরেত্তি হাইটি সেশনটা বাদ দিল। সে ঠিক করল সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে প্রার্থনা করবে, যেন তার ভক্তিটা প্রকাশ পায়। অবশ্যই সে স্কোয়ারের সাদা কবুতরগুলোর দিকে তাকাতেও ভুলল না। সে নিজেকে শান্ত আর ধীরস্থির দেখানোর চেষ্টা করল। সে ক্যাথেড্রালের ভেতরে ঢুকল। উপরের সূর্য থেকে আসা আলোয় আলোকিত মিউরালগুলোর পাশ দিয়ে গিয়ে সে একটা অন্ধকার আর গভীর প্রার্থনা হলের সামনে পৌঁছাল। এই জায়গাটা অন্যান্য চার্চের মতো জমকালোভাবে সাজানো ছিল না। সেখানে কোনো চোখ ধাঁধানো আভিজাত্য ছিল না, যেটা দেখলে অন্যরকম ভালো লাগা তৈরি হয়। বরং জায়গাটা ছিল খুব শান্ত আর স্নিগ্ধ, যা মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। সামনে থাকা পবিত্র তারার মতো ঝিকমিক করা আলোগুলো এক গভীর পবিত্রতা আর গাম্ভীর্যের প্রতীক ছিল। ক্লাইন মোরেত্তি তার হ্যাটটা খুলল। হ্যাট আর লাঠিটা সে রিচার্ডসনের হাতে দিয়ে দিল। তারপর সে আইল দিয়ে এগিয়ে গেল। ঠিক এই মুহূর্তে সামনের বেঞ্চে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ এন্ট্রান্সের দিকে ঘুরল। তাদের একজন হল কালো চুলের, সবুজ চোখের লিওনার্ড মিচেল। তার অগোছালো চুলে তাকে বেশ সুদর্শন দেখাচ্ছিল। প্রায় একই সময়ে লিওনার্ড মিচেলও সেই মাঝারি বয়সের মানুষটাকে দেখতে পেল, যার সাইডবার্নগুলো সাদা আর চোখগুলো গভীর নীল। ডোয়াইন দান্তেস সে সাথে সাথে একটু টানটান হয়ে দাঁড়াল, আর তার শরীরের ভঙ্গি কিছুটা শক্ত হয়ে গেল। ক্লাইন মোরেত্তি লিওনার্ড মিচেলের দিকে আর চোখে তাকাল, তারপর একটা হাসি দিয়ে মাথা নাড়ল। তার প্রকাশভঙ্গি ছিল খুব বন্ধুসুলভ আর স্বাভাবিক। লিওনার্ড মিচেল জোর করে একটু হাসল। সে খুব আড়ষ্টভাবে মাথা নাড়ল। তারপর সে পাশ ফিরল আর সরে দাঁড়াল, যেন ডোয়াইন দান্তেসের পাশ দিয়ে যেতে পারে। এতে ক্লাইন মোরেত্তি দেখতে পেল তার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে এমন একজনকে চিনতে পারল। সে হল ডেলি, যে একটা স্পিরিট মিডিয়ামের কালো পোশাক পরে আছে। এই ভদ্রমহিলা তখনও নীল আইশ্যাডো আর ব্লাশ পরেছিলেন, যা তাকে এক অদ্ভুত রকমের সৌন্দর্য দিচ্ছিল। ডেলি সেই মাঝারি বয়সের ভদ্রলোকের দিকে তাকাল। হঠাৎ তার মনটা অন্যমনস্ক হয়ে গেল। সে চোখ সরিয়ে নিল আর নিঃশব্দে এক্সিটের দিকে এগিয়ে গেল। আরে না, আমি তো শুধু ক্যাপ্টেনের গভীর চোখগুলো নকল করছিলাম। এমনকি রংটাও তো আলাদা। তবুও ডেলি এটা পরিচিত মনে করল। একজন মহিলার সিক্সথ সেন্স সত্যিই খুব ভয়ঙ্কর। ডেলির সেই ক্ষণিকের অস্বাভাবিকতা দেখে ক্লাইন মোরেত্তি মনে মনে একটা অনুমান করল। অনেক আগে, যখন সে খুব একটা আবেগপ্রবণ মানুষ ছিল না, সে বিশ্বাস করত যে ডেলি গোপনে ক্যাপ্টেনকে ভালোবাসত। নইলে সে নিশ্চয়ই টিঙ্গেনে গিয়ে ক্লাইন মোরেত্তিকে দিয়ে ডান স্মিথকে অ্যাক্টিং মেথড শেখানোর সুযোগ করে দেওয়ার ঝুঁকিটা নিত না। আর ক্যাপ্টেনের মনের কথা ক্লাইন মোরেত্তি জানত না। আসলে সেই মুহূর্তে ডান স্মিথ খুব একটা বাস্তব আর স্বপ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারত না। তার স্মৃতিশক্তি খুব দুর্বল ছিল, আর সে হয়তো এমন কিছু ভুলে যেত যা তার হৃদয়ের অনেক গভীরে লুকিয়ে থাকত। তবে ক্যাপ্টেন প্রায় ডেলির কথা উল্লেখ করত আর তাকে উদাহরণ হিসেবে আমাদের শেখাত। সে খুব ভালো করে জানত ডেলির অ্যাডভান্স করতে কত বছর লেগেছে আর তার কেমন প্রতিভা আছে। মনে হতো সে যেন সব মুখস্থ করে রেখেছে। হ্যাঁ, যখনই ক্যাপ্টেন এসব কথা বলত, সে মাঝে মধ্যে যোগ করত যে সে নিজে মিডনাইট পোয়েট থেকে নাইটমেয়ার হতে 9 বছর সময় নিয়েছিল। তবে কি সে ডেলির সামনে নিজেকে একটু ছোট মনে করত? ছোট ক্লাইন মোরেত্তি পুরনো কথা মনে করতেই তার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল যে সে আসলে ডান স্মিথকে ভালো করে বুঝত না। সে বুঝত না যে সেই মানুষটা ভেতরে কত কিছু লুকিয়ে রেখেছিল। আর ডেলি তার চেয়ে খুব একটা ছোটও নয়। তাকে দেখে খুব মুক্তমনা মনে হয়। আর সে বিয়ে নিয়ে মাথা ঘামায় না। ক্লাইন মোরেত্তি নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল আর নিজের চিন্তাভাবনা থামাল। সে একটা বেঞ্চ খুঁজে নিল আর প্রার্থনা করার জন্য মাথা নিচু করে চোখ বন্ধ করল। প্রার্থনা হলের বাইরে লিওনার্ড মিচেল নিজেকে সামলে নিয়ে ডেলি আর অন্য রেড গ্লাভস সতীর্থদের সাথে যোগ দিল। তারা কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর সোয়েস্ট, যে এখন একটা স্পিরিট ওয়ারলক, অন্য পাশ থেকে হেঁটে বেরিয়ে এলো। সে তাদের ওপর একবার চোখ বুলিয়ে বলল, আমাদের এই মিশনের উদ্দেশ্য হল ব্ল্যাক স্কেলিটন গ্যাংয়ের হেডকোয়ার্টারে হওয়া বিস্ফোরণ থেকে পাওয়া বিভিন্ন সূত্র ব্যবহার করে ব্যাকল্যান্ডে থাকা নুমিনাস এপিস্কোপেটের সমস্ত ফর্মাল মেম্বারদের খুঁজে বের করা। ডেলি একজন কর্পস কালেক্টর পাথওয়ের বিয়ন্ডার। সে নিউমিনাস এপিস্কোপেট সম্পর্কে অনেক কিছু জানে, তাই হিজ গ্রেস সেন্ট অ্যান্টনি তাকে আমাদের সাহায্য করতে বলেছেন। সন্ধ্যায় ক্লাইন মোরেত্তি, যে রিচার্ডসনকে ছুটি দিয়ে দিয়েছিল, 4 কদম ঘড়ির কাঁটার উল্টো দিকে হেঁটে ধূসর কুয়াশার ওপরে প্রবেশ করল। সে দ্য ওয়ার্ল্ড গেহেরম্যান স্প্যারোকে তৈরি করল আর তার ঝাপসা চেহারাটা প্রার্থনা করাল। মিস ম্যাজিশিয়ানকে জানিয়ে দাও যে শুক্রবার রাতের আগে তার একটা হোটেল রুম বুক করা দরকার। সবচেয়ে ভালো হয় যদি সেটা সেই জায়গা থেকে দূরে হয় যেখানে মিস্টার এক্স গ্যাদারিং করে। আমাকে পাথর আর স্পেলবুক আগেই দিয়ে দাও। আমার কিছু প্রস্তুতি নেওয়া দরকার। শুক্রবার রাতে তাকে তার সেই বন্ধুকে থামাতে হবে যে মিস্টার এক্সের গ্যাদারিংয়ে অংশগ্রহণ করে, এবং সেই লোকটার ছদ্মবেশের চেহারাটা আমার কাছে আনতে হবে।
যদি আর কিছু থাকে আমি তাকে সময় মতো জানিয়ে দেব। মিস্টার এক্সের ওপর হামলার চেষ্টার মাত্র 2 দিন বাকি থাকতে ক্লাইন মোরেত্তি নির্ঘাত আগেই প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আর অনেক কিছু তৈরি করার বাকি ছিল। ডোয়াইন দান্তেস সব কাজ নিজে করতে পারত না, তাই তাকে মিস ম্যাজিশিয়ানের ওপর নির্ভর করতে হতো। তার প্রাথমিক পরিকল্পনা ছিল একজন ফেসলেসের শক্তি ব্যবহার করে মিস্টার এক্সের গ্যাদারিংয়ের একজন অংশগ্রহণকারীর ছদ্মবেশ নেওয়া। সে সরাসরি পাসকোড ব্যবহার করে ভেতরে ঢুকবে আর তারপর পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন পরিকল্পনা কাজে লাগাবে। তার যুদ্ধ করার অভিজ্ঞতা আর তার ম্যারিওনেট নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনুযায়ী ক্লাইন মোরেত্তির মনে হচ্ছিল যে একজন ম্যারিওনেটিস্টের নীতি হল পর্দার আড়ালে লুকিয়ে থেকে গোপনে চিত্রনাট্য পরিচালনা করা। প্রয়োজন না হলে একজন ম্যারিওনেটিস্টের সরাসরি লড়াই করা এড়িয়ে চলা উচিত। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল মিস্টার এক্সের গ্যাদারিং শুরু হয় 8টার সময়, আর সাধারণত এই সময় ডোয়াইন দান্তেস নিশ্চয়ই ঘুমাত না। সে তার বাটলার আর সার্ভেন্টদের এড়িয়ে গোপনে ইস্ট বলতে যেতে পারত না। অবশ্যই উল্টোভাবে দেখলে এটা একটা আলিবাই তৈরি করতে পারে, কিন্তু সমস্যা হল তার বাড়িতে সবাইকে বোকা বানানোর জন্য আমি কি পদ্ধতি ব্যবহার করতে পারি। যদি আমার একজন ফেসলেস পার্টনার থাকত যে ডোয়াইন দান্তেস হয়ে অভিনয় করতে পারত, মিস জাস্টিসের নেকলেস এটা করতে পারত, কিন্তু সে তো ব্যাকল্যান্ডে নেই। ক্লাইন মোরেত্তি চেয়ারে হেলান দিয়ে কপালে হাত দিল। সে এমনকি নিজেকে সরাসরি ডেকে এনে নিজের ওপর প্রয়োগ করার কথাও ভেবেছিল, যেন হিরো ব্যান্ডেড ব্ল্যাক এম্পেররের পরিচয় ব্যবহার করে অপারেশনটা চালানো যায়, কিন্তু সেটা করলে সে তার চেহারার পরিবর্তন করার ক্ষমতা হারিয়ে ফেলত। এতে অন্য কাউকে পজেশন করা আর ফর্সের বন্ধুর ছদ্মবেশে গ্যাদারিংয়ে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ত। যদি মিস ম্যাজিশিয়ানের বন্ধুয়ের অংশ না হয় তাহলে আমি তাকে পজেশন করতে পারতাম না, সেটাও সম্ভব হতো না। প্রথমত এটা ট্যারট ক্লাবের কিছু গোপন কথা ফাঁস করে দিত, আর দ্বিতীয়ত মিস্টার এক্সের হয়তো একজন রেত খুঁজে বের করার ক্ষমতা থাকতে পারত। অবশ্যই একটা গোল্ড কয়েন, পেপার অ্যাঞ্জেল বা আয়রন সিগার কেসের মতো বেশ কিছু সিল ব্যবহার করে এসব চিহ্ন লুকিয়ে রাখা সম্ভব। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ চিন্তা করার পর তার আগের জীবনের খুব পরিচিত একটা পদ্ধতি বেছে নিল, অসুস্থতার ভান করা। আমি কাল থেকে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করব। আমি খুব অল্প খাব আর 8টার আগেই ঘুমিয়ে পড়ব। এতে বাটলার আর সার্ভেন্টরা আমাকে বিরক্ত করবে না, কিন্তু যদি জরুরি কিছু হয় আর ওয়াল্টার আর বাকিরা দরজায় নক করে তাহলে আমি কি করব? একজন ম্যাজিশিয়ানের ইলুশন ক্রিয়েশন শুধু চোখকে ফাঁকি দিতে পারে। এটা তো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক, আমি আয়নার ওপর ইলুশনটা ফিক্স করে দিতে পারি যেন সেটাকে ডোয়াইন দান্তেসের মতো দেখায়। তারপর আমি অ্যারোডেসকে রিমোটলি উত্তর দেওয়ার জন্য কাজে লাগাব। এটা ভাবতেই ক্লাইন মোরেত্তির মাথায় বুদ্ধি খেলে গেল। আমাকে বলতেই হবে যে অ্যারোডেস মাঝে মাঝে খুব কাজের হয়। একটা ছোট মন্তব্য করার পর ক্লাইন মোরেত্তি বাস্তব পৃথিবীতে ফিরে এল। সে ডেস্কে গিয়ে কলম আর কাগজ বের করল আর এমন একটা ছবি আঁকতে শুরু করল যেখানে রহস্য আর গোপন কিছু রাখার চিহ্ন ছিল। ঠিক যখন সে তার শেষ দাগটা দিল, ঘরের আলো হঠাৎ কমে গেল। ফুল বডি মিররটা প্রথমে গাঢ় কালো হয়ে গেল আর তারপর রূপালী আলো ফুটে উঠল। লোয়েনিজ ভাষায় একটা একটা করে শব্দ ফুটে উঠল। মহান মাস্টার, আপনার অনুগত আর বিনীত সেবক অ্যারোডেস আপনার ডাক শুনেছে। আমি কি দেরি করে ফেললাম? প্রতিবারই নতুন কিছু না কিছু ঘটে। ক্লাইন মোরেত্তি মজা পেয়ে মাথা নাড়ল। আপনি আমার প্রতি কত উদার, মহান মাস্টার। আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আয়নায় শব্দগুলো সুন্দর করে ফুটে উঠল। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আমি অরোরা অর্ডার ওরাকল মিস্টার এক্সকে খতম করার পরিকল্পনা করেছি। তোমার কি কোনো পরামর্শ আছে? ফুল বডি মিররের লেখাগুলো কয়েক সেকেন্ডের জন্য জমে গেল আর তারপর বদলে গেল। বৃহস্পতিবারের পরে করাটাই সবচেয়ে ভালো হবে। এটা আমার ডিভিনেশনের সাথে মিলে যায়। অ্যাঞ্জেল অফ ফেইট অরোবোরাস বা অরোরা অর্ডারের কোনো সেন্ট হয়তো আজ রাতে বা বৃহস্পতিবার মিস্টার এক্সের আশেপাশে থাকতে পারে। ক্লাইন মোরেত্তি হেসে বলল, অ্যারোডেস, আমার একটা কাজ আছে যেখানে তোমার সাহায্য দরকার। এটা আমার সৌভাগ্য। আপনি আমাকে একটা সুযোগ দিচ্ছেন। লেখাগুলো দ্রুত ফুটে উঠল, যেন সে খুব উত্তেজিত আর আনন্দিত। আমি কি জানতে পারি মিশনটা কি? ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল আর বলল, এই শুক্রবার রাতে আমি একটা আয়নাকে ইলুশন প্রপ হিসেবে ব্যবহার করব। সেটাকে আমার বর্তমান চেহারার মতো দেখাব। যদি কোনো জরুরি অবস্থা হয় তবে তুমি আয়নাটাকে নিয়ন্ত্রণ করবে যাতে কেউ কোনো অস্বাভাবিকতা ধরতে না পারে। তুমি কি এটা করতে পারবে? ফুল বডি মিররের চারপাশের বাতাস হঠাৎ নড়াচড়া করল আর ডোয়াইন দান্তেসের গলায় একটা তোষামুদে কণ্ঠস্বর শোনা গেল। মহান মাস্টার, আপনার আদেশ পালন করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদিও এটা বেশিক্ষণ স্থায়ী হবে না,
আর এটা আমার স্বাভাবিক অভ্যাসের সাথে মিলবে না, তবে এখানে থাকা সবাইকে সামলানোর জন্য এটাই যথেষ্ট। আপনি চাইলে আমি যে কোনো কণ্ঠস্বর নকল করতে পারি। তুমি আমার ভাবনার চেয়েও বেশি প্রতিভাবান। আজকাল আয়না হওয়া সহজ কাজ নয়, তবে সেই শেষ কথাটা অদ্ভুত শোনায় কেন ক্লাইন মোরেত্তির মুখের পেশি কেঁপে উঠল, আর সে বলল, তাদের সাথে ডিল করার সময় প্রশ্নোত্তর খেলার স্বভাবটা লুকিয়ে রেখো। কাউকে যেন কোনো অস্বাভাবিকতা বুঝতে না দিও। অ্যারোডেস সাথে সাথে ফুল বডি মিররে একটা নতুন বাক্য দেখাল। আমি আপনার পরিচয়টা খুব ভালো করে ফুটিয়ে তুলব। খুব ভালো। ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল। সে সত্যিই ভয় পাচ্ছিল যে অ্যারোডেস হয়তো বাটলার ওয়াল্টার আর ভ্যালে রিচার্ডসনকে বিব্রতকর প্রশ্ন করা শুরু করবে, যেমন, আপনি কি এমন কোনো মহিলার কল্পনা করেছেন যার প্রতি আপনার কোনো আগ্রহ থাকা উচিত নয়? বা রাতে ঘুমানোর আগে নিজের শারীরিক চাহিদা মেটানোর সময় কার কথা ভাবেন? সে বিশ্বাস করত যে ম্যাজিক মিরর যেভাবে কাজ করে তাতে হয়তো কোনো সতর্কবার্তা ছাড়াই সে এমন কাজ করে বসতে পারত। সেদিন ড্যানি টজ তার প্রশ্নের কারণে প্রায় ভেঙে পড়েছিল। আর কিছু না বলে ক্লাইন মোরেত্তি বলল, আজকের মতো এইটুকুই। আমি শুক্রবার রাতে তোমার সাথে আবার যোগাযোগ করব। হ্যাঁ, মহান মাস্টার। আপনার বিনীত সেবক আপনার সেবা করার অপেক্ষায় আছে। অ্যারোডেস প্রথমে একটা লাইন তৈরি করল, আর তারপর একটা হাত নাড়ার ছবি আঁকল।